গতকালকে ক্লাসে আমরা হচ্ছে বিজনেস কার্ড আর ফ্লেয়ারের ডকুমেন্ট সেটআপ কিভাবে করবে, ডিজাইন কিভাবে করবে এটা দেখলাম। পাশাপাশি আমাদেরকে মলয়দা কি করেছে, মলয় স্যার হচ্ছে একটা কার্ড ডিজাইন করে দেখালো ফ্রন্ট এন্ড ব্যাক পার্টের। আজকে আমরা একটা কোম্পানির জন্য ব্র্যান্ডিং এর যে ডিজাইনগুলো হয় তার মধ্যে লেটার হেড অ্যান্ড এনভেলাপ এই দুটো ইম্পর্টেন্ট। যে কোনো একটা প্রতিষ্ঠিত কোম্পানির কি থাকে, নিজস্ব নোটপ্যাড থাকে বা ওই যে লেটার হেড প্যাড থাকে, যেটাতে সে কাউকে অ্যাপ্লিকেশন পাঠায় বা ওয়ার্ক অর্ডার বলেন, কোটেশন বলেন, মানে তার নিজস্ব প্যাডের মাধ্যমে কি করে সে সবকিছু ডিল করে থাকে। এইটাকে বলা হয় লেটার হেড। আর তার নিজস্ব একটা কি থাকবে, এনভেলাপ থাকবে। বাজার থেকে সে কখনো কি করে না, এনভেলাপ কিনে নিয়ে আসে না। আমরা যদি লেটার হেডটা দেখি, লেটার হেড কি বলছে, যে আসলে লেটার হেড ডিজাইনটা কি। সংক্ষিপ্ত ভাষায় যদি আমি বলি যে একটা লেটার হেড হচ্ছে এমন একটা পেপার বা এমন একটা ডকুমেন্ট যেখানে কোনো কোম্পানি বা কোনো বিজনেসের আন্ডারে তারা কি করবে, লেটার লিখবে, মেমোস লিখবে, অথবা নোটসগুলো তারা কি করে রাইট ডাউন করে। আর এটা হচ্ছে একটা প্রফেশনাল ওয়ে একজনকে আরেকজনের কাছে কি পাঠানো, বার্তা পাঠানো। হেল্প কিপ ইউর ব্র্যান্ডিং কনসিস্টেন্স, মানে এটা একটা প্রফেশনাল ওয়ে যা আপনার ব্র্যান্ডিংকে কি করবে, ওয়েট বাড়াবে, ব্র্যান্ডিং এর ওয়েট বাড়াবে। ক্রিয়েটিং ইউর ওন কাস্টম লেটার হেড ইজ ইজি, স্পেশালি ইফ ইউ আর স্টার্ট উইথ এ বিজনেস লেটার হেড। মানে আপনার বিজনেসটাকে যদি আরো ভালো করতে চান, যদি আমরা বাংলা ভাষায় বলি, আপনি যখন একটা কোম্পানিকে কোনো কিছু প্রোভাইড করছেন, মানে লিখিত আকারে, আপনার নিজস্ব একটা লেটার হেড যদি থাকে তাহলে কি হবে, কি হবে সেটা স্ট্যান্ডার্ড মানে গিয়ে দাঁড়াবে। ওকে, আমার তৈরি করা। হ্যাঁ সুন্দর হয়েছে। ঠিক আছে, তো এই লেটার হেডটা আসলে কেমন হবে। আমি যখন কোনো ক্লায়েন্টের জন্য একটা লেটার হেড ডিজাইন করব, কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। যে ক্লায়েন্ট আমাকে ইনফরমেশন দিল, সেই অনুযায়ী আমি বানিয়ে ফেললাম তা কিন্তু না। আপনাকে কিছু জিনিস কি করতে হবে, মেনটেন করতে হবে। ফার্স্ট অফ অল, লেটার হেডের মধ্যে ইনফরমেশন থাকবে শুধুমাত্র কোম্পানিটার লোগো উইথ নেম অথবা উইদাউট নেম। নাম থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট লোগো মাস্ট বি থাকবে, অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন। এই দুইটা জিনিস একটা লেটার হেডের মধ্যে মাস্ট বি থাকবে। এর বাহিরে আর কিছু পাওয়া যায় না। এর বাহিরে যেটা থাকে যে কিছু ডিজাইন থাকতে পারে, ক্লায়েন্টের পছন্দের উপর বা রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে আপনি একটু ডিজাইন করতে পারেন। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। যদি ক্লায়েন্ট বলে তাহলে সেক্ষেত্রে আপনি ওই পেজটাতে ওয়াটারমার্ক বা তার লোগোটা কি করতে পারেন, জলছাপ করে দিতে পারেন। এটা ডিপেন্ডস অন কাস্টমার। বাট অনেক ক্লায়েন্টই জলছাপ ইউজ করে না, তারা হচ্ছে শুধুমাত্র তাদের কোম্পানির লোগো আর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই জিনিসগুলো থাকবে, ভিতরের পার্টটা ফাঁকা থাকবে বা খোলাসা থাকবে। এবার আপনি যে ডিজাইন করছেন কিভাবে মেনটেন করবেন বা ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন, আপনি যেই ডিজাইনটাই করেন না কেন আপনার ডিজাইনটা হবে নিট অ্যান্ড ক্লিন, ফ্রেশ একটা ডিজাইন হবে। এবং সর্বোচ্চ চেষ্টা করবেন ক্লায়েন্টের জন্য যে তার লেখার যে জায়গাটা আছে সেই জায়গাটা বেশি রাখার জন্য। আমাদের ডিজাইন হবে সিম্পল, কারণ লেটার হেড মানে হচ্ছে কোম্পানির যে ব্র্যান্ড কালার, সেই ব্র্যান্ড কালারের উপর ডিপেন্ড করে, বা লোগো দেখলেই তো বোঝা যায়, তার উপর ডিপেন্ড করে আপনি সিম্পল একটা ডিজাইন করবেন। আর চেষ্টা করবেন মধ্যে মোটামুটি একটা ভালো স্পেস রাখার জন্য, সে যাতে সেখানে কি করতে পারে, লিখতে পারে।
একটা মিনিট। আচ্ছা, যেখানে ছিলাম লেটার হেড ডিজাইনে চলে আসি। লেটার হেড ডিজাইনটাতে চলে আসি। আমি যে ডিজাইনটাই করি না কেন, কি বলেছি, সিম্পল, নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, চেষ্টা করতে হবে। মধ্যে ক্লায়েন্ট যে জায়গাটুকুতে লিখবে সেই জায়গাগুলো কি একটু বেশি জায়গা রাখার জন্য। কারণ সব সময় যে 2-4 লাইন লিখবে তা কিন্তু না, অনেক সময় অনেক বড় লাইন হতে পারে। সাপোজ আমি যদি এই ডিজাইনটি দেখি, যদিও দেখা যাচ্ছে না, এখানে দেখেন ম্যাক্সিমাম জায়গায় কি হয়েছে আমার ডিজাইনের জন্য নষ্ট হয়েছে। আমি যদি এই কাগজটাকে ধরে নিলাম, এটা একটা A4 পেপার, কাগজটাকে 4 ভাগ করি, 4 ভাগের মধ্যে মোটামুটি এই দেখেন উপরের এই পার্টটা হেডলাইন সহকারে এই পার্টটুকু আর নিচের এই যে এই পার্টটুকু কি হয়েছে, নষ্ট হয়ে গেল জাস্ট ডিজাইনটার জন্য। আর যদি আমি ডিজাইনটা আরেকটু সিম্পল করে করি তাহলে সে কি পাচ্ছে, আরো কিছুটা জায়গা পাচ্ছে। কথা থাকতে পারে যে ম্যাম ক্লায়েন্ট তো এটাই পছন্দ করেছে, ফাইন, ক্লায়েন্টের উপরে অলওয়েজ কাস্টমার ইজ রাইট, ক্লায়েন্ট ইজ রাইট, সে যেটা চাইবো সেটাই। বাট আমি তো আর একটা ডিজাইনই করব না, তাকে আমি 2-3টা কি করব, স্যাম্পল দেখাবো। সে যদি এটা পছন্দ করে তাহলে ওই অনুযায়ী তাকে ডিজাইন করে দিলেন। আবার এই ডিজাইনটা দেখেন, এখানেও খুব সুন্দর একটা ডিজাইন করেছে, যে সিম্পল একটা জিনিস রেখে ডিজাইন, বাট মোটামুটি দেখেন অনেকটা জায়গা সে কি করলো, ফাঁকা রাখলো। লোগোটাকে যদি আমি আরেকটু উপরে এইখানটায় বসাই, এইখান থেকে শুরু করে সে মোটামুটি এই জায়গাটা পেয়ে গিয়েছে। কন্টাক্ট ইনফরমেশনটা এক পাশে দিল, যে এই জায়গাটা কি আছে, খালি আছে। যে ডিজাইনই আমি করি না কেন, চেষ্টা করব যে জায়গাটা একটু খালি রাখার জন্য, যাতে আমার ক্লায়েন্টের জন্য সুবিধা হয়। প্রয়োজনে তার সাথে তো আমরা এই ব্যাপারে কথাই বলবো, যে দেখো তুমি ডিটেলস বলবো যে এখানে জায়গা খালি থাকলে তোমার সুবিধা কি, আবার অসুবিধা কি। আর ডিজাইন সে যেটা পছন্দ করছে সেই অনুযায়ী আপনি ডিজাইন করে দেবেন। এই যে দেখেন, এই ডিজাইনটা দেখেন, মোটামুটি নিচের পার্টটুকু এবং উপরে লোগোটা বসিয়ে এই জায়গাটুকু একদম ফ্রেশ, সিম্পলি একটা ডিজাইন। আবার এই ডিজাইনটা দেখেন, এটাও একটা ফ্রেশ একটা ডিজাইন। তারপরে এই ডিজাইনটার মধ্যেও সে খুব সুন্দর একটা শেপ দিয়ে ক্রিয়েট করে একপাশে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এই যে ইনফরমেশন এক একজন এক এক জায়গায়, চাইলে আপনি উপরেও দিতে পারেন, নিচে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ। আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করে যে কোনো প্লেসে আপনি এটা কি করতে পারবেন, প্লেসমেন্ট করতে পারবেন। বাট খেয়াল রাখতে হবে ডিজাইনটার যাতে দেখি ভালো লাগে, দেখে কি হয়, শান্তি লাগে। এখানে সে কি করেছে, লোগো বসিয়েছে, এই জায়গায় সব ডিজাইন কন্ট্যাক্ট ইনফরমেশন একসাথে বসিয়ে নিচের পার্টগুলো সব খালি রাখলো। এই ডিজাইনটাও সেম। তো আমরা একটু জাস্ট ঘুরে ঘুরে দেখবো ডিজাইনগুলো কেমন হয়, সেই অনুযায়ী কি করব। যেমন এইটা দেখেন, সিম্পলি একদম সিম্পল। বুঝতে পেরেছি। লেটার হেডের সাইজ কত? আচ্ছা, একটা ব্যাড লেটার হেড তো দেখলাম না, চলেন একটা ব্যাড ডিজাইন দেখে আসি, যে ব্যাড কেন বলছে তারা। সবই তো সুন্দর, ব্যাড লেটার হেড ডিজাইন কাকে বলছে? হ্যাঁ, এটা একটা ব্যাডের মধ্যে পড়ে। শেপ টেপ যাই দিয়েছে, যা কিছুই করেছে, জায়গা মোটামুটি একদম অনেকটা জায়গা জুড়ে কি হলো, নষ্ট হয়েছে, জায়গা একটু কম। এই জন্য সে বলছে যে একটা ব্যাডের মধ্যে ফেলা। সাইজ কি হবে লেটার হেডের সাইজ? লেটার হেডের সাইজ স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ফ্লেয়ারের সাইজের মতো, ওয়াইড 8.5, হাইট হচ্ছে 11। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, ওয়ার্ল্ড ওয়াইড ব্যবহার করা হয়। আর ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী সাইজ কি হতে পারে, চেঞ্জ হতে পারে। A4 পেপারও হতে পারে, অথবা A5 পেপার হতে পারে, A3 পেপার হতে পারে, ক্লায়েন্ট যেটা পছন্দ করছে। কিংবা A4 পেপারের হাফও হতে পারে, ছোট লেটার হেড। বাট এরকমটা হয় না, A4 পেপারই বেশি হয়। সবাই A4 পেপারটাকে কি করে,
প্যাড হিসেবে ক্রিয়েট করে বা লেটার হেড হিসেবে বানায়, আর হচ্ছে 8.5/11। সো লেটার হেডের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কি 8.5/11, বাট ম্যাক্সিমাম ক্লায়েন্টই কি করে সব A4 পেপারে বানায়, বিকজ আপনার পেপারটা A4 পেপার হলে কি বাজার থেকে কিনতেও সুবিধা এবং সেটার ওই যে পেস্টিং করতেও সুবিধা হয়। ম্যাডাম প্রিন্ট দিতেও সুবিধা। হ্যাঁ, প্রিন্ট দিতেও সুবিধা হয়। আর এর থেকে সাইজ বড় হলেও প্রিন্ট প্রেসের লোকেরাও প্যাপে করে। লেটার হেড থাকলে আপনার মাস্ট বি এনভেলাপ থাকতে হবে, কারণ আপনার কাছে একটা লেটার হেড পেড বা একটা নোটপ্যাড আছে, এটা ধরেন একটা কোনো কোটেশন লিখলেন, কি কাগজটা হাতে করে নিয়ে গিয়ে তারপর অন্য আরেকটা কোম্পানিকে বা ক্লায়েন্টকে ধরায় দিবে কেউ না, একটা সুন্দর এনভেলাপের মধ্যে রাখতে হবে। এনভেলাপ ডিজাইনটা কেমন হয়? এনভেলাপ মূলত আমরা কয় ধরনের দেখতে পাই? 2 ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যালি আর একটা হচ্ছে হরিজন্টালি। 2 ধরনের এনভেলাপ দেখে থাকি, একটা কি ভার্টিক্যাল আর একটা হচ্ছে হরিজন্টাল। এই যে এটাকে বলছি আমরা ভার্টিক্যালি। এখানে চলে যাই, এই এনভেলাপটাকে বলে থাকি কি ভার্টিক্যালি, আর এটাকে বলছি হরিজন্টালি। কেন বলছি ভার্টিক্যাল আর হরিজন্টাল? এই এনভেলাপটা আছে ল্যান্ডস্কেপ বরাবর বা রো বরাবর, বাট এই এনভেলাপটাকে যখন আমি সোজা করব, মানে মুখটা সোজা করব উপরে নিচে, তখন এটা কলাম বরাবর চলে যাবে, যে কারণে এটাকে আমরা ভার্টিক্যালি বলে থাকি। তো এই ডাইমেনশনের উপর ডিপেন্ড করে 2 প্রকার, একটা হচ্ছে হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি। সাইজের উপর ডিপেন্ড করে আবার 2 প্রকার। কি সাইজ? একটা হচ্ছে বিগ আর একটা হচ্ছে স্মল। স্মল সাইজটা কি হয়? পেপারের 3 ভাগের 1 ভাগ হয়, আর এই বড় সাইজটা হচ্ছে A4 পেপারের সমান হয়। A4 পেপারের কি হয়? সমান হয়। সাপোজ আমাদের যে ভ্যালুয়েবল পেপারসগুলো আছে, যেগুলো কি করা যাবে না, ফোল্ড করা যাবে না, সেই পেপারসগুলো আমরা কি করি, এই বড় সাইজের যে খামগুলো আছে সেই খামগুলোতে বা এনভেলপগুলোতে ব্যবহার করে থাকি। ওকে, তো আমরা চলেন আমাদের ইলাস্ট্রেটরে চলে যাই। এটা বন্ধ করি, অনেক ঝামেলা করছে। ইলাস্ট্রেটর ওপেন করি। আমি একটা ডকুমেন্ট নিয়ে নেব, জাস্ট নর্মাল একটা ডকুমেন্ট নিয়ে নিলাম, কারণ আমি পরবর্তীতে কি করতে পারবো, আর্টবোর্ড বড় ছোট করতে পারবো। এটা রেখে দেই। সর্বপ্রথম আমরা একটা লেটার হেড ডিজাইন করব। জাস্ট একটা ক্লিক করলাম। লেটার হেডের সাইজ কত বলেছি? A4 এর সাইজেই করি। হ্যাঁ, A4 পেপারের সাইজ হচ্ছে 8.26 ট্যাব 11.69। এটা হচ্ছে A4 পেপার। এখানে আমি যদি ব্লিড দিতে চাই, চলে যাব অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে অফসেট পাথ 0.125, প্রিভিউ অন অফ করে দেখেন। ওকে, এটার কালার কি দেব? এমন একটা কালার দেব যে কালারটা আমার কার্ডের মধ্যে কি হবে না, ব্যবহার করা হবে না। ওকে ফাইন, এই কালারটা আমি ব্যবহার করব না বা আমার ডিজাইনে থাকবে না। এরপরে চলে যাব অবজেক্ট, সেখান থেকে পাথ, অফসেট পাথ, সেফটি এরিয়া দেব কত, -0.35 দিলাম। দেব না, 0.3 দিই, 0.3 পর্যন্ত দিলাম। ওকে, ওকেতে প্রেস করব, রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস অথবা Ctrl+5 গাইড। 0.3 দিলাম। স্ট্যান্ডার্ড বলেছিলাম গতকালকে যে 0.25 থেকে 0.5 পর্যন্ত এর ভিতরে রাখবো, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো
আমরা একটা ডিজাইন করতে চাই। সাপোজ ফার্স্টে আমি হচ্ছে আমাদের লোগোটা নিয়ে আসলাম। হ্যাঁ রাতুল কিছু বলবেন? ম্যাম এর ভিডিওটা একটু দিয়ে দিবেন না, তাই না? হ্যাঁ দিয়ে দিব। আপনার বলেন রাতুল। ইউটিউবের লিংকটা একটু দেবেন। কেন নয়? নাই আপনার কাছে? ছিল, পাচ্ছি না। আচ্ছা কেউ একজন দিয়ে দেন তো ওনাকে। ব্লিডের কালারটা অন্য একটা কালার দিই, লালের সাথে ম্যাচ করে যাচ্ছে। ইলাস্ট্রেটরে কোনো ছবি নিয়ে আসলে সেটাকে কি করতে হয়? অবশ্যই এমবেড করতে হয়। এমবেড করে দিলাম, এটাকে একটু ছোট করে দিই, ছোট করে দিয়ে আমরা এখানটায় বসালাম, অথবা এই জায়গাটায় বসাতে পারি, এখানটায় বসাই। তারপরে হচ্ছে কি কি লাগবে আমার, একটা ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার লাগবে। এরপরে হচ্ছে www.web লাগবে। তারপর হচ্ছে ইমেল লাগবে। অ্যাড্রেস লাগবে। ধরে নিলাম এগুলো হচ্ছে আমার ইনফরমেশন, ইমেল আইডি, ওয়েব অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সব কিছু। আমি এগুলোর সামনে একটা করে আইকন বসিয়ে দিই। সর্বপ্রথম হচ্ছে ফোনের আইকন। এই আইকনটাকে কপি করি, কপি করে চলে যাব ইলাস্ট্রেটরে, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেব, ওকে আমরা ইকো ফন্টে কনভার্ট করে দেব। আবার এখান থেকে একটা ওয়েবের আইকন নিয়ে আসবো, ওয়েব না গ্লোব, এই আইকনটাকে কপি করলাম, ইলাস্ট্রেটরে এসে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিয়ে একে সিলেক্ট করেন, এখান থেকে ইকো ফন্টটা অ্যাক্টিভ করে দেন। আর তারপরে আমাদের কি প্রয়োজন, মেল নাকি ইনভেলপ দিলে আসবে। কপি করি, ইলাস্ট্রেটরে চলে যাই, এটার সামনে কন্ট্রোল ভি পেস্ট, সিলেকশন, ইকো ফন্ট, আর হচ্ছে লোকেশন।
লোকেশনটা সেট করব, পেস্ট, সিলেকশন, এখান থেকে ইকো ফন্ট। একটা করে গ্যাপ দিয়ে দেই। সবাইকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্টে চলে যাই, লেফট অ্যালাইনমেন্ট আপাতত করে রাখি, মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং অথবা ডিস্ট্রিবিউট একটা দিলেই হবে। এটাকে রেখে দিলাম। সো আমাদের ডিজাইনটা কি হবে, ডিজাইনটা যেহেতু এরকম পাপড়ি টাইপের, আমি পেন টুল দিয়ে আমরা কোনো একটা শেপ ডিজাইন করি। কার্ভেচার টুলটা দিয়ে এটাকে আরেকটু রাউন্ড করে দিই, এখানে আসবে ওকে। এটার কালারটা দেব এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে কালার দেব এই ডার্ক কালারটা। সিলেকশন টুল, কন্ট্রোল সি দিয়ে শেপটাকে কপি করলাম, কন্ট্রোল বি, এরপরে যে বি আছে বি দিয়ে পিছনে পেস্ট করলাম। তারপরে হচ্ছে কার্ভেচার টুলটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই শেপটাকে বা এই পয়েন্টটাকে সিলেক্ট করে একটু হালকা উপরে বাড়াবো, এই পয়েন্টটাকে সিলেক্ট করে হালকা উপরে বাড়াবো, এখান থেকে এই পয়েন্টটাকে সিলেক্ট করে উপরে দিয়ে দিব। আইড্রপার টুলটা সিলেক্ট করব, কালার দেব এটা, নাকি একটু লাইট কালার। কার্ভেচার টুলটা সিলেক্ট করি আরেকবার, এই পয়েন্টটাকে আরেকটু হালকা বাড়িয়ে দিই। ম্যাম এটা শেষে আমাকে একটু সাইজ নেওয়াটা আবার দেখাবেন, মানে কত এটা নিচে এইগুলা, কোনটার? এই যে ফ্রেম এটা কত কি নিচে, আমি এটা দেখতে পাই না আর কি। আমি এই নিচের শেপটাকে আরেকবার সিলেক্ট করব, সিলেক্ট করার পর কন্ট্রোল সি কপি করব, কন্ট্রোল বি পিছনে আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আইড্রপার টুল দিয়ে আগে কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দেব। এরপরে কার্ভেচার টুলটা সিলেক্ট করে ওকে একটু বাড়িয়ে দেব। রাতুল গতকালকে ক্লাসে আসছিলেন? হ্যাঁ আচ্ছা। তাহলে তো ডকুমেন্ট সেটআপে ভুল হওয়ার কথা না, কারণ আমি একবার দেখিয়েছি, মলয় স্যার একবার আবার ডকুমেন্ট সেটআপ করে আচ্ছা দেখিয়েছি। কালকে না ফাইবারে আমি জাস্ট অ্যাকাউন্ট খোলার থেকে আইছিলাম, তার আগে আসছিলাম। সরি, মানে অ্যাকাউন্ট যখন খোলালেন না সেই সময় আইছিলাম। ফাইবারে অ্যাকাউন্ট খুলেছি আমি। আপনি কোন ব্যাচের রাতুল? 31। এটা তো 32 ক্লাস হচ্ছে। আপনি কোন ক্লাসে আসছেন? এটা ইলাস্ট্রেটরের কাজ চলছে। আপনার 9টা থেকে ক্লাস, 31 ব্যাচের ক্লাস 9টা থেকে। ওকে ম্যাম সরি, সমস্যা নেই, এই করতে থাকি। সরি। এই ক্লাসে এসে তো লাভ নাই, আর আমি তো আপনাকে এই ক্লাসে অ্যালাউ করতে পারি না। আপনার ক্লাসে আপনি আসবেন।
নিজের ক্লাসে না এসে এই ক্লাসে কেন আসছেন? হুম? ওরা তো অনেক অ্যাডভান্স এগিয়ে গিয়েছে, এখানে তো আপনি কিছুই বুঝতে পারবেন না ইলাস্ট্রেটরের কাহিনী। না এগুলা টুকটাক পারে আর কি, খালি আমার ওই ফ্রেমটা মনে থাকে না যে কত সাইজ কেন। ওকে, মোটামুটি আমি এতটুকু শেপের মধ্যে রাখতে চাচ্ছি, এখানে আর কিছু করতে চাই না। এই তিনজনকে একসাথে সিলেক্ট করে কি করলাম, আমরা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি। আর কালারটা কি করেছি, যে আমাদের যে লোগোর ব্যান্ড কালারের সাথে ম্যাচিং রেখে হচ্ছে কালারটা অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, কমপ্লিট। লোগোটাকে এখান থেকে ডিলিট করে দেন। আমাদের লোগো এখানে আছে, আমরা এই কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে সুন্দর করে ঠিক এই পাশে বসাতে চাচ্ছি। সো যেহেতু এগুলো সব ডান, মানে আমি অ্যালাইনমেন্ট করতে চাই ডান দিকে, আছে কোথায়, বাম দিকে। দ্যাটস ওয়াই আমাকে এখানে আরেকটু কাজ করতে হবে। টাইপ টুলটা সিলেক্ট করে আমি ওকে নিয়ে যাব, কন্ট্রোল এক্স দিয়ে এখানে একটা স্পেস, কন্ট্রোল ভি, তারপর আবার ওকে কন্ট্রোল এক্স দিয়ে সিলেক্ট করেন, এরপরে লাস্টে দিয়ে দেন একটা স্পেস, কন্ট্রোল ভি, দুইটা স্পেস দিয়ে ওকে। ঠিক ওকেও নিয়ে যাই, নিয়ে গিয়ে সবার লাস্টে দিয়ে দিব দুইটা স্পেসের পরে। সেম একে নিয়ে যাই, এটাকে ডিলিট করে। বুঝিনি আইকনগুলো কোথা থেকে নিয়ে আসছি? না না, সিম্বল হিসেবে না, এগুলো সব টেক্সট হিসেবে আনছি। ইকো ফন্ট এগুলো সব না, এখানে নাই ভাই, এটা মাইক্রোসফট ওয়ার্ড না, এটা ফন্ট হিসেবে ইউজ করা হয়েছে। আমি ইকো ফন্ট আগেই ডাউনলোড করে রেখেছিলাম, আর ইকো ফন্টের সাইট থেকে এই ফন্টগুলো বা এই যে আইকনগুলো, এগুলোকে কপি করে নিয়ে এসে ফন্ট হিসেবে ব্যবহার করেছি। প্রত্যেকটা ফন্ট দেখেন না, টাইপ টুল দিয়ে সিলেক্ট করা যাচ্ছে। এই যে ফন্টে গেলে এই যে ইকো ফন্ট। ম্যাডাম লিংকটা একটু দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আসবেন, আসার পরে এই যে ডাউনলোড অপশনটা আছে না, ডাউনলোডে ক্লিক করলে ফন্ট আমরা যেভাবে পিসিতে ডাউনলোড করি সেভাবে আসবে জিপ আকারে। এরপরে হচ্ছে আপনি অ্যাক্টিভ করে নেবেন, ফন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে এখান থেকে জাস্ট আপনার যেই ফন্টগুলো প্রয়োজন সিলেক্ট করবেন, মানে কপি করবেন, পেস্ট করে দিবেন ইলাস্ট্রেটরে, আর ইকো ফন্টটা অ্যাক্টিভ করে দিবেন, বাস হয়ে যাবে। সবাইকে সিলেক্ট করি, ফন্ট কত সাইজে আছে সেটা আগে দেখি ভালো করে। আছে 26, এত বড় তো কখনোই দেওয়া যাবে না, আমরা এটাকে করে দিলাম 18 পিটি করে দেব। এদেরকে অ্যালাইনমেন্ট করে দেব কাছাকাছি। চারজনকে সিলেক্ট করি, অ্যালাইনে চলে যাই। এরপরে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট করব এবং ডিস্ট্রিবিউট করব এইটা। ওকে, ওদেরকে নিয়ে আমি এখানে বসাবো। এরপরে দেখেন আমার টেক্সট অনেক বড় হয়ে গিয়েছে, সো আমি আস্তে আস্তে এটাকে কি করব, ছোট করব। দশ পেটিতে রাখলাম, অ্যালাইনে চলে যাই, রাইট অ্যালাইনমেন্ট রাখবো এই কর্নারে। ফন্টগুলোর আচ্ছা, আমি কি ফন্ট দিছি, মাইরিয়া প্রো, এই জন্য তো দেখতে ভালো লাগছে না।
টাইপ টুল দিয়ে কি করছি, সিলেক্ট করছি, আইড্রপার টুল দিয়ে এই ফন্টের স্টাইলটা পিক করে নিচ্ছি। ম্যাম আপনি ফন্টগুলি কোন সাইট থেকে ডাউনলোড করেছেন? আমি ফন্ট ডাউনলোড করি হচ্ছে দা ফন্ট থেকে, আর হচ্ছে স্কোয়ারাল নাম। কাইন্ডলি একটু লিংকটা দিবেন ম্যাম। হ্যাঁ লিংক দেবো কি, আমি তো ফন্টই আপনাদেরকে দিয়ে দিছি। আমার কাছে যে 6000-এর মতো ফন্ট আছে ড্রাইভই দিয়ে দিছি, পান নাই? জি না ম্যাম, আমি মাঝখানে কয়েকটা ক্লাস মিস দিছিলাম, অসুস্থ ছিলাম অনেক। আচ্ছা আমি আজকে দিয়ে দেবো, সবগুলো ব্যাচে দিয়ে দেবো, যান টেনশন নেন না। ওকে ম্যাডাম কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন হ্যাঁ, নাকি হ্যাঁ, চ্যাট WhatsApp। বক্সে দিবেন? হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, এখানে না, একসাথে সবগুলো ব্যাচে দিয়ে দিব। আমাদের এখানে কাজ শেষ। আমরা এই 4 জনকে একসাথে সিলেক্ট করব, অবশ্যই শিফট চেপে ধরে আমি একটা একটা করে সিলেক্ট করে নিলাম। অ্যালাইনে চলে যাই, রাইট অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট। এদেরকে এখন ধরে নিয়ে যাব ডান পাশে, কন্ট্রোল জি দিয়ে এদেরকে গ্রুপ করে দেন। গ্রুপ করে দেওয়ার পর টাইপ টুলটা সিলেক্ট করে আমি ওকে সিলেক্ট করব কালার অ্যাপ্লাই করার জন্য। কি কালার দেব, আমাদের লোগোটা কোথায়? ও কোথায় চলে গেছি আমরা, আর্ট বোর্ডে চলে আসছি। লোগোর এই কালারটা দিয়ে দিই। টাইপ টুল সিলেক্ট করেন, ওকে সিলেক্ট করেন, একটু লাইট কালার দিই, সেম এজ ওকে সিলেক্ট করেন, আইড্রপার টুল দিয়ে জাস্ট এখন কালারটা নিয়ে নেন। তারপরে হচ্ছে টাইপ টুল টি, টাইপ টুল সিলেক্ট, ওকে সিলেক্ট, আইড্রপার টুল, কালার অ্যাপ্লাই, টাইপ টুল সিলেক্ট। প্রবলেম হচ্ছে টাইপ টুলে থেকে আপনি অন্য কোনো কিছু শর্টকাট প্রেস করতে পারবেন না, কারণ তাহলে সে টাইপ করে নিয়ে নেয়, এই জন্য একটু ম্যানুয়ালি কাজ করতে হয়। এই 4 জনকে আমরা কি করেছি, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে রাখার পরে এই যে নিচে একটা শেপ দিয়েছি না, এই শেপটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসেন ঠিক এই জায়গাটায়। এরপরে ওকে পিছনে পাঠিয়ে দেব। কার পিছনে, এর সাথে সাথে আমি এদেরকে সিলেক্ট করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, একদম পিছনে পাঠিয়ে দিলাম। এই শেপটাকে রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি রিফ্লেক্ট করব, এই যেভাবে। ওকেতে প্রেস করেন। হোয়াইট কালারের যে বর্ডারটুকু, সেই বর্ডার পর্যন্ত আমরা ওরে নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। স্টাইল কি চেঞ্জ হবে, কার্ভেচার টুলটা সিলেক্ট করি, না আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে ফার্স্টে একদম নিচে যেটা আছে সেটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে, তারপরে কার্ভেচার টুল। স্টাইলটা কি চেঞ্জ করতে চাই, যে এইখান থেকে রাউন্ড হয়ে এসে এইভাবে চলে যাবে। দ্যাট মিন্স এইটাকে আমি ডিলিট করে দিই, ডিলিট। এই পয়েন্টটাকে এবার আমরা এইভাবে দেব, আর এইখানে একটা পয়েন্ট দিয়ে সেটাকে রাউন্ড করে দেব। এটাকে একটু নিচে নামিয়ে দেব, হালকা। বুঝাতে পেরেছি? এটাকে হালকা একটু নিচে নামাই, এই পয়েন্টটাকে একটু হালকা নিচে নামাই। ওকে, আবার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট, এই রেড কালারটাকে সিলেক্ট করব, কার্ভেচার টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে এবার আবার একটু নিচে নামান, এখান থেকেও একটু নিচে নামাই, এই পয়েন্টটাকে আবার একটু উপরে উঠান।
এটা কোথা থেকে আসছে, এটাকে হাইড করেন, না তো কিচ্ছু দেখতে পারবেন না। সিলেক্ট করেন, কার্ভেচার টুল সিলেক্ট, এই পয়েন্টটাকে একটু নিচে নামান, আরো নিচে নামান এখান থেকে, এখান থেকে একটু, ওকে এটার কাজ শেষ। কন্ট্রোল অল্টার 3 রেড কালারটা আসবে, কার্ভেচার টুল সিলেক্ট করেন, এই পয়েন্টটাকে আবার নিচে নামাই, এই পয়েন্টটাকে উপরে উঠাই, এখান থেকে এই পয়েন্টটাকে নিচে নামাবো। আমাদের এখানকার কাজ শেষ। তারপরে দেখি তো এখানে কি হলো। চলে যাব টেক্সটের ভিতরে, টেক্সটের ভিতরে যাওয়ার পর টাইপ টুল দিয়ে সিলেক্ট করেন, জাস্ট আইকনগুলোকে সিলেক্ট করে কালার, আমার এখানে কালার সোয়াচ কোথায়, সোয়াচটা এটাকে আমরা নর্মাল রেড কালার করে দেব। কি কালার দিলাম, কপি করি কন্ট্রোল সি দিয়ে, জাস্ট এটাকে সিলেক্ট, কন্ট্রোল ভি, এটাকে সিলেক্ট, কন্ট্রোল ভি, আবার এই টাইপ টুলটাকে সিলেক্ট, কালারে চলে যান, কন্ট্রোল ভি, আর একটু কষ্ট করে এই সবাইকে সিলেক্ট করব, হোয়াইট কালার, সবাইকে সিলেক্ট করব, হোয়াইট, সিলেক্ট, হোয়াইট, সিলেক্ট, হোয়াইট কালার। আইকনগুলোকে মনে হচ্ছে আর একটু লাইট কালার দিলে ভালো লাগবে। এই কালারটা কন্ট্রোল সি দিয়ে এই যে এই কোড নাম্বারটাকে কপি করে নিলাম। আইড্রপার টুল সিলেক্ট করেন, আইকন সিলেক্ট করেন, ফিলে চলে যান, কন্ট্রোল ভি পেস্ট করে দেন, আইকন সিলেক্ট করেন, ফিল, কন্ট্রোল ভি পেস্ট, সিলেক্ট, পেস্ট, সিলেক্ট, কন্ট্রোল ভি পেস্ট। আর এটাকে আর একটু উপরে তুলে দেন, বাট সেফটি এর বাইরে। প্রথমটার কালার ম্যাডাম, প্রথমটার কালার কোড আপনি কপি করে পরে পেস্ট করছেন নাকি এভাবে? হ্যাঁ হ্যাঁ, একটার কালার কোড কপি করে বাকিগুলোতে শুধু পেস্ট করে দিয়েছি। লোগোটাকে আর হচ্ছে আমার অ্যাড্রেসের যে পার্ট, এটাকে সিলেক্ট করে এই যে টপ অ্যালাইনমেন্ট যেটা আছে, টপ অ্যালাইনমেন্টটা করে দেবো, তাহলে দুইজন এক সমানে থাকবে। এখন আমার কাজ হচ্ছে লোগো উইথ, এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, সাথে হচ্ছে শেপ এইটা, অ্যান্ড হচ্ছে, আচ্ছা এই শেপটা যেহেতু এইভাবে আছে, আমরা এটাকে একটু ঘুরে দিই, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যালি করে দিই। ওকে, দেখ এই শেপ, সিলেক্ট এই শেপ, কন্ট্রোল জি গ্রুপ, তারপরে হচ্ছে সাথে এই ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল জি গ্রুপ, এরপরে সবাইকে সিলেক্ট, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে পাঠিয়ে দিলাম। ব্লিডটাকে হাইড করে দেন, বাকি সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট করে
Ctrl-G গ্রুপ করে দেন, ক্লিয়ার। আর Ctrl-Alt-3 এটাকে যদি এখন আমরা একটা মকআপ করতে চাই, অবশ্যই আমরা কি করব, আমার ক্লায়েন্টকে যখন দেখাবো মকআপ করে তারপরে দেখাতে হবে। চলে যাব এখানে, হাইটটা জানি মানে কি দিয়ে Ctrl-3 দিয়ে তো হাইটটা আবার ওপেন করি। হ্যাঁ হ্যাঁ রাইট, Ctrl-3 দিয়ে হাইড করছি, Ctrl-Alt-3 দিয়ে আনহাইড করছি। ফ্লেয়ার, পোস্টার, প্রিশিয়ার, এটা হাইড করি। আচ্ছা এখানে পেস্ট করি, এটাতে বসাই। লেয়ারটা নিয়ে আসি, এটা প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, ফার্স্টে কি বলে এটা, আচ্ছা দেখি এখানে বসিয়ে কি হয়। আমাদের ইলাস্ট্রেটর কোথায়, ইলাস্ট্রেটরে চলে যাই। আমাদের শুধুমাত্র ব্লিড ছাড়া যেই লেটার হেডটা আছে এটাকে কপি করব, Ctrl-C দিয়ে কপি, ফটোশপে গিয়ে Ctrl-V পেস্ট করে দেব। অবশ্যই স্মার্ট অবজেক্ট রাখবো, ওকেতে প্রেস, একদম সেট আপ হয়ে বসে গিয়েছে। নিচেরটার আই অফ করে দিই আমরা, আই অফ করে দিয়ে Ctrl-S সেভ করে দেব। অলরেডি এটা কমপ্লিট। দ্বিতীয়টাও বসাই, এখানটাও আমরা আমাদের পেজটা বসিয়ে দেব। কালারটা ভিন্ন করলে দেখতে ভালো লাগতো, যাই হোক সমস্যা নেই। আই অফ, Ctrl-S সেভ করে দেন। এগুলো ডিলিট, এগুলো দরকার নেই। আমার লেটার হেড দুইটাই বসলো। তো এখানে একটু ইফেক্টের বিষয় আছে, এটা তো ব্যাকগ্রাউন্ড, ইফেক্ট কোথায়, লাইট অ্যান্ড শ্যাডো, এই যে এটাতে, এটার ভিতরে চলে যাই, আমরা একটু মডিফাই করি। হ্যাঁ এটা কিসের কার্ভ, না এটা থাকুক, লাইটিং, শ্যাডো, এটা মনে হয় অফ করে দিলে ভালো লাগছে, একটু হাইলাইট হয়ে আছে। কার্ভসের পার্টটা একটু বাড়িয়ে দিই, শ্যাডো, দেখেন মাস্ক করে দিয়েছে, ওই যে লেয়ার মাস্ক করে দেয় না, সে শ্যাডো অ্যাপ্লাই করার পরে লেয়ার মাস্ক করে দিয়েছে, যে কারণে আমরা এখানে কি করতে পারছি না, এখন কোনো কাজ অ্যাপ্লাই করতে পারছি না। আচ্ছা এটাই থাকুক। তো ক্লায়েন্টকে যখন আমরা প্রেজেন্ট করব, ম্যাম আপনার কথা বোঝা যাচ্ছে না। কথা বোঝা যাচ্ছে না, সেজন্য আমি মানে এক্সট্রিমলি, কেটে কেটে আসছে। হ্যাঁ বুঝতে পেরেছি। এখনো কি সেম প্রবলেম? এখন একটু ঠিক মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমার এখানকার কাজ শেষ। আমরা তো লেটার হেড ডিজাইন করলাম, তো এটার একটা কি জেপিজি ইমেজ নিতে হবে না? ক্লায়েন্টকে যখন আমি অ্যাপ্রুভ দেখাবো কিভাবে, যে এই যে এটা তোমার লেটার হেড, যখন তুমি প্রিন্ট করে হাতে আনবা তখন এইরকমটা শো করবে বা দেখতে এমনটা হবে। এখন ক্লায়েন্টের পছন্দ হলো, বললো হ্যাঁ ওকে পারফেক্ট, আমাকে তুমি
রিয়েল ইমেজটা দাও, মকআপ না, রিয়েল ইমেজ দাও। আমরা এখন রিয়েল ইমেজটা কিভাবে নিব? এই ডিজাইনটাকে নিয়ে যান আর্টবোর্ডে, আর্টবোর্ডে নিয়ে রাখেন। রাখার পর আমি একটা জিনিস খেয়াল করছি যে যখন আমি আর্টবোর্ডে এটা সেট করলাম, সেট করার পরে আমার আর্টবোর্ডটা কি হয়ে আছে? ছোট হয়ে আছে। আর্টবোর্ডটা কি হলো? ছোট হয়ে গেছে, তাই না? আর্টবোর্ডটা বড় করব কিভাবে? ব্লিডটাকে হাইড করে দেন Ctrl+3 দিয়ে। এরপরে আর্টবোর্ডের এই অপশনটাতে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর চাইলে আপনি সরাসরি আর্টবোর্ডের মান বসিয়ে দিতে পারেন। ওয়াইড ছিল 8.26 8.26 আর হাইট ছিল 11.69। অথবা জাস্ট আপনি ড্র্যাগ করেও কি করতে পারেন, এটাকে ঠিকঠাক করে বসিয়ে দিতে পারেন। পারফেক্টলি সব বসেছে কিনা একটু চেক করে দেখি আমরা। একদম চলে যাব ফাইল, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ করব নাকি সেভ ফর ওয়েব করব? কোনটা করব? এস করব। এক্সপোর্ট অ্যাজ করব। কারণ কি? কারণ হচ্ছে সেভ ফর ওয়েব হচ্ছে শুধুমাত্র ডিজিটাল পোর্টালে যে ইমেজগুলো বা যে ডিজাইনটা যাবে তখন আমরা সেভ ফর ওয়েব করি। সেভ ফর ওয়েব করলে রেজুলেশনটা ঠিক রেখে আমরা ইমেজ সাইজটাকে রিডিউস করতে পারি। আর এক্সপোর্ট অ্যাজ করলে হাই কোয়ালিটির কি পাবো আমরা? জেপিজি অথবা পিএনজি ইমেজ পাবো। ক্লিয়ার? সো আমি এখান থেকে কি করব? পিএনজি করব নাকি জেপিজি করব? জেপিজি করি আপাতত। সেখান থেকে এক্সপোর্ট, এখানে আমি কালারটাকে আরজিবি করে দেব। কারণ হচ্ছে সেম ওয়াইকে ওই যে প্রিন্ট মোডে রাখে, ব্ল্যাকের পার্টটা একটু বেশি থাকবে। আরজিবি হলে কি হবে? একটু হাইলাইটেড হবে। আর এখানে কোয়ালিটি 10, স্ট্যান্ডার্ড 300, বাকি সব ঠিক আছে, ওকেতে রাখবো। এখন ক্লায়েন্ট যখন আমাকে অ্যাপ্রুভ করে দিবে যে হ্যাঁ ডিজাইন ঠিক আছে, তুমি আমাকে রিয়েল ইমেজটা পাঠাও, তখন আমি বলবো যে এটা হচ্ছে তোমার রিয়েল ইমেজ, এটা প্রিন্ট করে নিলে কি রে ভাই, যে প্রিন্ট করলে কি হবে? এটা আসবে। ঠিক আছে? আপনি তো লেটার হেড বানিয়ে ফেললেন। ওখানে লেটার হেডের জন্য কি করতে হবে? এটার মধ্যে কিছু লিখলাম আমি, অনেক কিছু লিখলাম, নাম দাম যা আছে সব কিছু লিখলাম, অনেক জায়গা পেয়ে মন মতো লিখেছি। এইটাকে এখন আমি কারো একজনের কাছে পাঠাতে চাই, সেন্ড করতে চাই। আমি কি এই কাগজটা জাস্ট ভাঁজ করে, যে ছোটবেলায় দেখতাম আব্বু আম্মুরা যে চিঠি হাতে হাতে পাঠিয়ে, যাও তোর ওই আন্টিকে দিয়ে আয় বা সেই, ওইভাবে করব? নাকি একটা প্রফেশনাল ওয়ে কি? আমার অবশ্যই এনভেলপ থাকতে হবে। এনভেলপটা আমরা কিভাবে ক্রিয়েট করব? ফার্স্টে মেজারমেন্টটা বুঝে নিই। আমি একটা 1/3 যে এনভেলপ গুলো আছে ছোট চিকন, সেই এনভেলপটা বানাতে চাচ্ছি। এনভেলপটা কি হবে? এটাকে অল্টার ধরে কপি করেন। কপি করার পর আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে এগুলো বাহিরে রাখেন। এটাকে আনগ্রুপ করেন, এগুলো বাহিরে রেখে দেন। এগুলো আমার দরকার নেই আপাতত, লাগলে আমি পরে ব্যবহার করব। এই পেজটাকে 3 ভাগ করতে হবে। মানে পেজটা যখন এনভেলপে যাবে, কেউ কি কিছু বলবেন? এরকম শোষো শব্দ হচ্ছে কেন? এখন কি করব? 3 ভাগ করব। ধরে নিলাম যে এই পেজটাকে 3 ভাগ করলে এরকমটা আসবে। এখানে একটা ভাঁজ পড়বে আর এইখানে একটা ভাঁজ পড়বে। ক্লিয়ার? যে ফোল্ডিং করলে এই
পার্টটা এটার ভিতরে ঢুকবে, এই পার্টটা এইভাবে এটার ভিতরে ঢুকবে, ফোল্ডিং হয়ে গেলে এতটুকু। তাহলে আমার ইনভেলপটা কি হবে, এই 3টা ভাঁজ করার পরে যে সাইজটা আসে সেই ওই সাইজটা হবে না? সেটাই তো হওয়ার কথা। তাহলে বলেন তো কত হবে, ওয়াইড কত হবে আর হাইট কত হবে? একটু মেজারমেন্ট করে কেউ বলেন। আমার এখানে ওয়াইড ছিল, পেজের ওয়াইড ছিল 8.26, হাইট ছিল 11.69। তাহলে যেহেতু 3 ভাগ হবে, এটাকে আমি ডিভাইডেড বাই কত দিলাম, 3। ঠিক, আমি সরি, ওয়াইডটাকে কি আমি 3 ভাগ করব? হাইট ওয়াইড শুধুমাত্র হাইটটাকে 3 ভাগ করব, রাইট? হাইটটাকে আমি বাই 3। হ্যাঁ, ওটা তো অবশ্যই, সেটাই বোঝাতে চাচ্ছিলাম। এখন দেখেন, আমি ঠিক সমান সমান 3 ভাগ করেছি, মানে হাইটটাকে 3 ভাগ করে দিলাম। আপনি যদি এইটাকে ইনভেলপ হিসেবে ইউজ করেন, কাহিনীটা কি হচ্ছে দেখেন। এই পেপারটাকে, যে আমি এটা একটা ইনভেলপ বানিয়ে ফেললাম, পেপারটাকে ভাঁজ করে যখন আপনি ইনভেলপে কি করতে যাবেন, ইন করতে যাবেন, রাখতে যাবেন, হয় আপনার ইনভেলপের ভাঁজ নষ্ট হবে, ছিঁড়ে যাবে, নয়তো আপনার ডকুমেন্ট কি হবে, ডকুমেন্টটা নষ্ট হবে, ভাঁজ পড়ে যাবে, বা ওই যে বিশেষ করে ইনভেলপটাই ছিঁড়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে পেপারের ওয়াইড আর ইনভেলপের ওয়াইড সেম, এবং আপনি হাইট দিয়েছেন সরাসরি 3 ভাগ করে হাইট রেখেছেন। এটা তো একটা মুখ বন্ধনী থাকবে, বা ভিতরে যদি কাগজটা এমন হয়, ওই যে একটা দলিল ধরে নিলাম, একটা দলিল, যেখানে দলিলটা একটু মোটা কাগজের হয় এবং 4-5 পেজ থাকে, ওইটা যখন 3 ভাঁজ করে আপনি ইনভেলপটা রাখতে যাবেন, তাহলে কি এটা পারফেক্ট হবে আমাদের জন্য? পারফেক্ট হবে না। দ্যাটস ওয়াই আপনি যখন এই পার্টটাকে 3 ভাগ করছেন তখন একটু বেশি রাখতে হবে, মিনিমাম 0.2 বেশি রাখতে হবে। তখন আমার 8.26টাকে যদি আমি 0.02 বেশি রাখি, তাহলে কি হয়ে যাবে, 26টা কি হয়ে যাবে, মিনিমাম 28 হয়ে গেল। আমি এটাকে আর একটু বড় রাখি, 3 পর্যন্ত রাখি, কারণ একটু ঢিলে ডালাই হয়। আর হাইটটা তখন কি হয়ে যাবে, 3.8 আছে, আমি হাইটটাকে তখন করে দিলাম 3.8, তো এটাকে 4 করে দিলাম, মানে প্রায় মোটামুটি একটা ডিস্টেন্স রেখে কাজ করলাম। এই সময়টায় কি হবে, আপনি এটা ভাঁজ করে যখন ইনভেলপে রাখবেন, খুব ফ্রিলি এটা ইউজ করতে পারবেন। ক্লিয়ার? তো এখন আসি আমরা এনভেলপের মধ্যে এইটা ডিজাইন করব। আমরা সর্বপ্রথম এই যে হরিজন্টাল যে এনভেলপটা আছে এইটাকে বানাবো। চলে যাই, বলেন শর্টকাটে দেখাবো নাকি ম্যানুয়ালি দেখাবো, হিসাব করে করে দেখাবো? ম্যাডাম ম্যানুয়ালি দেখাবো। আচ্ছা, আমি ম্যানুয়ালও দেখাচ্ছি, মানে মেজারমেন্ট করে যেটা বের করে সেটাই দেখাচ্ছি, এরপরে শর্টকাট কিভাবে করি সেটাও দেখিয়ে দেব। ম্যানুয়ালি হচ্ছে আপনি এটা যদি আমার ফ্রন্ট পার্ট হয় তাহলে কি কাগজটা ফোল্ডিং হয়ে, ধরে নিলাম এইখানটায় ফোল্ডিং হয়ে কি পিছনের পার্টটা যাবে না, দ্যাটস ওয়াই আমি এটাকে অল্টার ধরে নিয়ে যাব কোথায়, এইখানে রাখেন। রাখার পর ট্রান্সফর্ম নিয়ে আসবেন। ট্রান্সফর্ম কোথায় আছে, এই যে এই জায়গাটায়। আমি প্রপার্টিসে গেলে ট্রান্সফর্ম পাবো, অথবা উইন্ডো থেকে ট্রান্সফর্ম অপশনটা অ্যাক্টিভ করে নিলেও হয়ে যাবে। এই যে ট্রান্সফর্ম, এটা অ্যাক্টিভ করলেও চলে আসবে। তো কপি করে নিচে নিয়ে গেলাম, প্রপার্টিসে আনবো। আনার পরে এনভেলপের পিছনের পার্টটা কি থাকে, একটু ছোট থাকে। দেখেন এনভেলপের এই পিছনের পার্টগুলো একটু সাইজে ছোট থাকে, এই যে
এই পিছনের পার্টটা কি একটু সাইজে ছোট না? সো আমি এই এনভেলপটা কি করব, এই দিক থেকে একটু ছোট করব। কত খেয়াল করে দেখেন, এই যে শেপটার টোটাল কয়টা পয়েন্ট দেখা যাচ্ছে? 1 2 3 4 5 6 7 8টা পয়েন্ট। এই 8টা পয়েন্ট এখানে শো করছে। 8টা পয়েন্টের মধ্যে এই পেপারটা উপরের পেপারের সাথে কোথায় অ্যাডজাস্টেড? ঠিক এই লাইনটাতে অ্যাডজাস্টেড বা অ্যাক্টিভ অবস্থায় আছে। সো আপনি কি করবেন, এই যে এই পয়েন্টটা অ্যাক্টিভ করে দিবেন, উপরের মধ্যের পয়েন্টটা অ্যাক্টিভ করে দিবেন, যে এই পয়েন্টটাকে ঠিক রেখে সে এইখান থেকে কি করবে, ছোট হয়ে আসবে। হাইট কত আছে? 4, আমি এটাকে 3.5 করে দিলাম, ইন্টারে প্রেস করেন, ছোট হয়ে আসলো। কিছুক্ষণ আগে ছিল এটা, আর এখন এটা হলো। তো এরপরে এই কাগজটা যখন ফোল্ডিং হয়ে এখানে আসলো, আসার পরে কি দুই পাশ থেকে দুইটা কাগজ এসে আঠা দিয়ে লাগানো হয়। সেই কাগজটা কিভাবে বানাবেন? এটাকে নিয়ে যাবেন, অল্টার ধরে লেফটে নিয়ে যান, একদম অ্যাডজাস্ট করে রাখেন। তাহলে এইটাও একটা পেপার যার 8টা ছোট ছোট পয়েন্ট আছে, 8টা পয়েন্ট দেখা যাচ্ছে। এই ছোট পার্টটা মূল যে পেপার তার সাথে অ্যাডজাস্ট কোথায় আছে? এই যে এই লাইনটাতে। এটার মিডল পয়েন্ট কোনটা? এইটা। তাহলে আমি অ্যাক্টিভ করব এই মিডল পয়েন্টটাকে। অ্যাক্টিভ করে দেওয়ার পরে হাইট ঠিক থাকবে, হাইট ঠিক রেখে ওয়াইডটা কমে আসবে। দ্যাট মিনস এই পয়েন্টটা অ্যাক্টিভ থেকে ওয়াইড এখান থেকে কমে আসবে। কত কমে আসবে? আমি এখানে ওয়াইড রাখলাম 1, মানে 1 ইঞ্চি। দেখি তো 1 ইঞ্চিতে কত হয়? এই যে এতটুকু। তার মানে এইটা পরে এই নিচের পার্টটা এখানে আসলে এই পার্টটা উপরে চলে আসবে, আঠা দিয়ে লাগানো হবে। ঠিক তেমন আপনি এখন ডান পাশেরটা অল্টার ধরে কাজ করেন। যেহেতু আমরা ম্যানুয়ালি বা মেজারমেন্ট করে কাজ করছি, শর্টকাটে এখানে কোনো কিচ্ছু ব্যবহার করা যাবে না। এখানে আসার পর এবার অ্যাডজাস্টেড আছে এই লাইনটাতে, দ্যাট মিনস এই যে এই লাইনে মিডল পয়েন্টটা অ্যাক্টিভ থাকবে, আপনি অ্যাক্টিভ করে দেন এই পয়েন্ট। ওয়াইড কত হবে? বাম পাশে যেহেতু 1 ইঞ্চি রেখেছেন, ডান পাশেরটাও 1 ইঞ্চি রাখবেন। কাজ শেষ। উপরের মুখ বন্ধনী, খামের মুখটা তো দিতে হবে। অল্টার ধরে আবার এটাকে, ওরে শিপ ধরে রাখছি, অল্টার ধরে এটাকে আবার নিয়ে যান, নিয়ে গিয়ে এখন অ্যাডজাস্টেড আছে কোন লাইন? এই লাইনটা, মিডল পয়েন্ট হচ্ছে এইটা, অ্যাক্টিভ করে দেন। মুখ কতটুকু রাখতে চাচ্ছি আমি? ওয়াইড ঠিক থাকবে এখানে, ওয়াইড ঠিক থেকে হাইটটা কমে আসবে, এই উপর থেকে হাইট কমে আসবে। আমি রাখলাম 1.5। এই হচ্ছে কাহিনী। এই কাহিনী শেষ হওয়ার পরে আমি এই যে পয়েন্টটা আছে বা যেই সেন্টারের এই পয়েন্টটা সিলেক্ট করব। ক্লিক করার পরে শিফট ধরে ডান পাশেরটা ক্লিক করব, একটু রাউন্ড করে দেব। সেম এজ এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই পয়েন্টটাকে সিলেক্ট করব, শিফট ধরে এই পয়েন্টটাকে সিলেক্ট করব। এটা সিলেক্ট, শিফট ধরে এই পয়েন্ট, একটু রাউন্ড করে দেন। কত দিলাম? 6.6। ঠিক এটাকে সিলেক্ট করেন, এই পয়েন্ট, শিফট ধরে এই পয়েন্ট, এটাকেও আমি 6 করে দেব। ওকে, আমাদের এনভেলপের এই এনভেলপটা কি হলো? ক্রিয়েট করা হয়ে গেল। এটা বানানো কমপ্লিট। এবার আমরা যদি ভার্টিক্যালি কার্ডটা বানাতে চাই, ভার্টিক্যালি কার্ডটা কি হবে? এইটাকে আমরা কপি করে নিয়ে আসি। তখন ছিল কি হরিজন্টালি, জাস্ট এটাকে আপনি কি করবেন, রোটেট করে ঘুরিয়ে দেন লম্বালম্বি। সেম আগের মতোই কাজ হবে, মেজারমেন্ট করবেন যে নিচের পার্ট কি হবে, কতটুকু হবে, রাইটে কত হবে, লেফটে কত হবে। তো এই পেপারসটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে, পেপারটা কি হবে, একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে হবে কি, আচ্ছা ম্যানুয়ালি দেখাতে হবে। আচ্ছা ম্যানুয়ালি দেখাই, মেজারমেন্ট করে দেখাই, পরে শর্টকাটটা দেখিয়ে দিচ্ছি। অল্টার ধরে এটাকে আমি লেফটে নিয়ে গেলাম, লেফটে নিয়ে যাওয়ার পর দেখেন
এই জায়গায় কিন্তু এমন হবে না যে এই পার্টটা যেমন ছিল যে বড় পার্টটা এখানে আসছে, এটা ফোল্ডিং করে চলে গেছে। এখানে হয় উল্টা, যে এই পার্টের ডান পাশ থেকে অর্ধেক আসে, বাম পাশ থেকে অর্ধেক এসে পিছনের পার্টটা অ্যাড করে দেয়। এই যে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখছেন যে ডান পাশ থেকে অর্ধেক, বাম পাশ থেকে অর্ধেক এসে সে কি করেছে, অ্যাডজাস্ট করে দিয়েছে, ফিল আপ করেছে। সো এটা আমরা কিভাবে করব, আমি এটাকে কপি করে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে প্রপার্টিজ অ্যাডজাস্ট থাকবে এই পয়েন্টটাতে, মানে এই জায়গাটাতে অ্যাডজাস্টেড করে দিলাম, মিডল পয়েন্ট করে দেওয়ার পরে ওয়াইড কত ছিল, 4, ওয়াইড হচ্ছে 4, এটার অর্ধেক কত, 2। যদি হাফ করি একদম অর্ধেক, কারণ এই পাশ থেকে অর্ধেক যাবে, এই পাশ থেকে অর্ধেক যাবে, 2। তো আমি কি 2 রাখবো নাকি কত রাখবো, কত রাখলে বেটার হয়? ম্যাম 2 এর বেশি রাখতে হবে, কারণ হাফ আপ করলে তাড়াতাড়ি লাগানো যাবে না। গুড, কারণ আমি যদি এখানে ঠিক অর্ধেক আনি, এইটার অর্ধেক বরাবর বসবে, এই পাশ থেকে অর্ধেক বরাবর, তাহলে আমি আঠা লাগাবো কি দিয়ে, বা এটা অ্যাডজাস্টেড থাকবে কিভাবে, কাগজটা তো আমি আটকাতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা একটু বেশি রাখবো। আমি এখানে 2 না রেখে 4-এর অর্ধেক 2 হয়, সেখান থেকে 2.5 রেখে দিলাম, মানে 0.5 বেশি রেখে এন্টারে প্রেস করেন। আবার এটাকে ওই যে সেম প্রসেসে ডানে নিয়ে এসে এখানে অ্যাডজাস্ট করে নেবেন। আমি সেটা করলাম না, এবারে শর্টকাটে কাজ করে ফেলি। তাহলে হবে কি দেখেন, দুইটার কালারটা চেঞ্জ করে দিই বোঝানোর জন্য। সাপোজ এটার কালার ইয়েলো আর এটার কালার কি, পিঙ্ক। তো যখন এই দুইটা জায়গায় ফোল্ডিং হবে, ফোল্ডিং করে আপনি এইভাবে নিয়ে আসছেন, যে পিঙ্ক কালারটা আসলো, হলুদ কালারটা, এরপরে পিঙ্ক কালারটা নিয়ে আসলেন সুন্দর করে বসানোর পরে, ওই যে দেখেন এই যে এই ভিতরের পার্টটুকু ট্রান্সপারেন্সিটি একটু কমাই দেন, তাহলে তো বুঝতে সুবিধা হতে পারে উপরেরটা। এই যে দেখেন এই পার্টটাতে কি হবে, তখন আঠা দিয়ে জোড়া লাগানো হবে। যদি আমাদেরটা একটু বেশি হয়ে গিয়েছে, 0.2 রাখলে মনে হয় ঠিক ছিল। আঠা দিয়ে এই জায়গাটা জোড়া লাগিয়ে দিলে আর কি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ক্লিয়ার? সো এই দুজনকে আমরা হোয়াইট কালার আবার করে দেই। আর নিচের পার্টটা কি হবে, নিচের পার্টটা ছোট হবে। অল্টার ধরে আমি এটাকে নিয়ে যাই, সেন্টার হবে এই জায়গাটায়, হাইটটা কমে চলে আসবে। আমি এখানে রাখলাম 0.5, কন্ট্রোল জেড করলামটা কি, ও সরি, অ্যাঙ্কর পয়েন্ট এইখানে হবে না, না এই যে অ্যাডজাস্টেড তো এই পয়েন্টটাতে এখন হবে, উল্টা ছিল আগে। হ্যাঁ উল্টা ছিল। 0.5 দিলাম, তাহলে এটা কমে যখন আসবে এই দুইজনকে এখানে অ্যাডজাস্ট করবে। আবার এটাকে যখন অল্টার ধরে এখানে নিয়ে যাব, সেম এস এইবার হবে অ্যাঙ্কর পয়েন্ট, এখানে হাইট কমে আসবে, এটা একটু বেশি রাখবো, 1 রাখলাম। আগের মতো এখানে শিফট ধরে এখানে রাউন্ড করে দেন। ঠিক এই পার্টটাকে আমরা কি করব, এইটা শিফট ধরে এটা রাউন্ড করে দেন। এটা হচ্ছে মেজারমেন্ট করে করে কাজ করলাম। আর এবার একটু শর্টকাট দেখিয়ে দিই, যেটা আমরা করি যে শুধু মেজারমেন্ট করে এই মাপটা বের করি একটু বেশি রেখে, এরপরে অল্টার ধরে নিচে নিয়ে যাই, নিচে নিয়ে যাওয়ার পরে কত ছোট করব, 0.5 রাখবো, আছে কত 4, এটাকে আমি 3.5 রাখবো, এই যে 3.5। আবার এটাকে অল্টার ধরে ডানে নিয়ে যান, কমে নিয়ে এসে কত রাখছিলাম যেন, 1 পয়েন্টের মতো, 1 পয়েন্ট বেশি হয়ে যায়, 0.5 রাখি আমরা। এইটাই, এটাকে আবার অল্টার ধরে নিয়ে যান ডানে, এই শেপটাকে অল্টার ধরে নিয়ে যান উপরে, কমিয়ে নিয়ে আসবো, 1.5 পয়েন্ট রাখবো। এখানে এসে দেখেন এই কর্নার আর এই কর্নার সিলেক্ট করেন, ওকে। তারপরে কি এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট রাউন্ড, এই পয়েন্ট
শিফট ধরে এই পয়েন্টে বুঝতে পেরেছি। আর বড় এনভেলপ বানাতে হলে কি করতে হবে, এই যে বড়টা বানাবো কি করবেন দেখাতে হবে। ম্যাম ওই লম্বাটার একই এইটাই সিস্টেম, রাইট, এইটাই শুধুমাত্র মেজারমেন্টটা কি হবে তখন। পেজটা যা আছে A4 পেপার কত ছিল 8.26, হাইট ছিল 11.69। জাস্ট আপনাকে কি করতে হবে একটু বেশি দিতে হবে, 69 এর জায়গায় আমি এখানে দিয়ে দিলাম 75, মানে 0.56 এর মতো বেশি রেখেছি। এখানে 26 এর জায়গায় দিয়ে দিলাম 32, এই 5-6 এর মতো বেশি রাখলাম। জাস্ট আপনি কি করবেন একটু সাইজটা বড় রেখে এই যে বাকি সব এটার মতো হবে, সেম টু সেম। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। যে আঠা লাগানোর যেটুকু মানে বাড়ায় দিলে এটা কি কোনো স্ট্যান্ডার্ড মাপ আছে যেটুকু মিনিমাম এটুকু বাড়াতে হবে আঠার না জন্য? না, স্ট্যান্ডার্ড কোনো মাপ নেই, বাট 0.5 মানে অ্যাট লিস্ট এই যে এইটা যেমন আমরা 0.5 রাখলাম, আমি যদি এটাকে অনেক চিকন করে দিই এখানে আপনি যতই মান বসান না কেন যে এটা 0.5 হবে, বা ধরে নিলাম আমি এখানে 1ই দিলাম, হ্যাঁ 1 করে দিলাম। প্রেসের লোকেরা করে কি, সাপোজ এটা একটা কাগজ A4 পেপার, সেই A4 পেপারটা বসাবে, বসানোর পরে দেখবে ওদের কাগজ তো আর A4 পেপার হয় না, অনেক বড় কাগজ হয়, হ্যাঁ তখন তারা এই জিনিসটাকে, আমি তো এখানে সিঙ্গেল সিঙ্গেল এই প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল, ওরা তো আর এটা করবে না, ওরা এই পুরাটাকে ধরবে, ধরে কাগজের একদম কর্নারে বসাবে। কাগজটা ধরে নিলাম এতটুকু, প্রেসের লোকের কাগজ এত বড়, হ্যাঁ অন্য একটা কালার দিয়ে দিই, এই কালারটা, 30-36 কাগজ। হ্যাঁ এরকমই। তো ধরে নিলাম এটাকে আমি গ্রুপ করে দিই, আমরা তো অবশ্যই গ্রুপ করে দিই সবাইকে। ও তখন কি করবে এটাকে নিয়ে সুন্দর করে এই কর্নারে বসাবে, বসানোর পরে এটাকে একটা কমান্ড দিবে যে এরকম লাইন রেখে। তো কমান্ড দেওয়ার পর ধরে নিলাম যে বসানোর পরে মোটামুটি এতটুকু জায়গা আছে যে ওর আরেকটু জায়গা বাকি থাকে। বাকি থাকার পর সে আবার এটাকে যখন অল্টার ধরে বা যেভাবে হোক কমান্ড দেওয়ার পর এখানে আসার পর দেখবে যে ইস আরেকটু জায়গা হলে কি হয় আরেকটা বসানো যায়, সে তখন এগুলো কমিয়ে দেয়। কারণ আমাদের মেইন হচ্ছে যে এই পার্টটা যাতে অ্যাডজাস্ট থাকে, খুলে পড়ে না যায়। সেটা আপনি 0.1 দিচ্ছেন নাকি 0.5টা আসলে স্ট্যান্ডার্ড, এর চেয়ে কম দিলে ভালো লাগবে না দেখতে। 0.5টা হচ্ছে এখনকার মেজারমেন্টের জন্য স্ট্যান্ডার্ড। বাট কার্ড যত ছোট হয়ে যাবে, ছোটবেলায় আমরা ঈদ কার্ড ব্যবহার করতাম না, ফ্রেন্ডদেরকে দিতাম ছোট ছোট কার্ড, কাগজ যত ছোট হবে সেই অনুযায়ী আপনার এটা কি করতে হবে, কমাতে হবে। বাট এটার কোনো স্ট্যান্ডার্ড মান নেই যে আমি ঠিক এই মানটা ধরে কি করব, কাজ করব। ডকুমেন্ট সেটআপে কারো কোনো কোশ্চেন আছে? ম্যাডাম এখন ব্লিড তো এটা দেখালেন না, এখন ব্লিড ছাড়া কাটবে কিভাবে? এটা প্রেসের লোকের কাহিনী, এটা আমাদের কাহিনী না। এখানে আপনি ব্লিড দিবেন কিভাবে? প্রেসের লোক, এটা তো ব্লিড প্রয়োজনই নাই, কারণ এখানে যে কোনা কানি কত কিছু বাদ পড়বে। এটা যদি ফ্রেশ একটা কাগজ হয়, ফ্রেশ যদি একটা কাগজ হয় তাহলে তো এগুলো সব বাদ পড়বে। তাই না? এই যে পিছনের রেড কালারের কাগজ কি সব বাদ পড়ছে না? এটা ওরাই মেনটেন করে। আপনাকে এখানে ব্লিড দিতে হবে না, আপনাকে এখানে যেটা দিতে হবে ডিজাইন করার সময় সেফটি এরিয়া দিয়ে নিতে হবে, যে যেখানে যেখানে টেক্সট অথবা লোগো বসবে একটু কষ্ট করে সেখানে সেফটি এরিয়া দিয়ে নিতে হবে। সেই ম্যাচ চলে যাবেন সেফটি এরিয়া যেভাবে দেয়, যাওয়ার পরে 0.3 কে স্ট্যান্ডার্ড, হ্যাঁ ওকে দিলাম। আমি এটাকে যদি ডিজাইন করি, আমাদের লোগোটাকে নিয়ে আসি, লোগোটাকে বসাই, বসানোর পরে এইটাকে আমরা নিচে দিয়ে দেব।
আমরা আমাদের শেপ ছিল একটা, শেপ ছিল, শেপটাকে কি করব, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট হরিজন্টালি রিফ্লেক্ট করে দেব। এরপরে হচ্ছে ওকেতে প্রেস করব, এটাকে নিচে নিয়ে যাব, সুন্দর করে সমান করে বসিয়ে দিয়ে পিছনে পাঠিয়ে দেন। এরপরে হচ্ছে টেক্সটটাকে ঠিকঠাক করে বসান, আর একটু নিচে নিয়ে আসেন। এরকমটা হতে পারে। লোগোটা আমরা আরেকটু ডানে নিয়ে আসি, বা অথবা একটু বড় করি, হালকা, বেশি না খুব বেশি, এখানেও রাখতে পারি, অথবা এই লোগোটাকে আমি এখানেও রাখতে পারি জায়গা বাঁচানোর জন্য, যে এখানে সে কাকে পাঠাচ্ছে সেটা হতে পারে, অথবা লোগোটা এখানে থাকলো, উনি এইখানটায় লিখলো যাকে পাঠাবে। আবার ব্যাক সাইডে, ব্যাক পার্টেও কি হতে পারে, ক্লায়েন্ট কিছু ইনফরমেশন দিতে পারে। কিছু কিছু জায়গায় দেখবেন পিছনের দিকে অ্যাড্রেস থাকে, কিছু কিছু জায়গায় দেখবেন যে সামনেই অ্যাড্রেস দিয়ে থাকে, আবার পিছনে শুধুমাত্র লোগোটা বসাতে পারে। আমরা লোগো এখানে নিয়ে যাই, লোগোটাকে আর একটু বড় করে দিই, এতটুকু। তো দেখেন তো আমার বসানোটা কি ঠিক হয়েছে কি না, আমি কি ঠিক ডিজাইন করলাম, মানে ডিজাইনটা কি পারফেক্ট? উল্টা হয়েছে মনে হয়। উল্টা হয়েছে, কারণ কাগজটা যখন এইভাবে এখানটায় ফোল্ডিং হয়ে ভিতরের দিকে চলে যাবে, লোগোটা কি উল্টা হয়ে থাকবে। সো লোগোটাকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম রোটেট, রোটেট করবেন কত, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিবেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলে এটা হচ্ছে পারফেক্ট। এখন যদি এইভাবে ঘুরে যায়, দ্যাট মিন্স ফাইন। তো এনভেলপ ডিজাইন করলেন, যদি ক্লায়েন্ট বলে এনভেলপের মকআপ করে দেখাতে, মকআপও করে দেখাবেন। এনভেলপের অনেক মকআপ পাওয়া যায় ফ্রিতে, সেগুলো আমরা ডাউনলোড করে কি করব, মকআপ নিয়ে নিব। আমাদের কাছে এনভেলপের কয়টা মকআপ আছে, মনে হয় 2টা, ENVL একটাই আছে। সোয়েব ডিজাইন করে আবার দিয়েও দিচ্ছে, বাহ ভালো তো। সিম্পল কোশ্চেন, সময় কম তো। ওকে, কালারটা সুন্দর হয়েছে, কালার কম্বিনেশন। এটা কি ফাইবার থেকে দেখে করেছেন নাকি আপনি? না না, এটা নিজেই করলাম। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে। সো বলেন, কার কি কথা আছে? এ পর্যন্ত যা যা দেখলাম এর মধ্যে কার কি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন নাই? একটা কোশ্চেন ছিল হ্যাঁ অবশ্যই বলেন। ম্যাম, এই যে এনভেলপের যে মাল্টিপল পিসের মধ্যে যে স্ট্রোক দিছেন, স্ট্রোকটা কি দিতে হয়, মানে বাধ্যতামূলক? কোথায়? এনভেলপের 2টা রেক্ট্যাঙ্গুলার মাঝখানে যে স্ট্রোকটা আছে, রেক্ট্যাঙ্গুলার যে স্ট্রোকটা আছে, এই যে যে এগুলা জি না। না, এটা বাধ্যতামূলক না। এটা জাস্ট ওই যে আমি শেপ নেওয়ার সময় স্ট্রোকটা অ্যাক্টিভ ছিল তো।
ডাইমার্ক তাই না? হ্যাঁ, এটাকে এটা ডাইমার্ক বলে তাই না? ডাইমার্ক বলে না দিলেও হবে, এটা ওরা এমনিতেই ক্রিয়েট করে নেবে, কারণ পেজটা যখন সেট করবে তখন তো বুঝাই যাচ্ছে যে কোথায় আপনি যখন পেজ বসাচ্ছেন এটা তো বুঝাই যাবে যে এটা এখানে এসে ব্রেক হয়েছে, দ্যাট মিনস এখানে ফোল্ডিং হবে, এটা অটোমেটিক্যালি বুঝে যায়। আর যদি আপনি দিয়ে দেন একটা স্ট্রোক হালকা করে, ভালো, বাট বাধ্যতামূলক না যে দিতেই হবে, বরং এটা ছাপা হবে। হ্যাঁ, এটা তাহলে তো আবার ছাপা হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। সো এই জন্যই আমরা আর কি দেই না, না দিয়েই কাজটা করি। বিকজ আমি এখানে যখন স্ট্রোকটা দিচ্ছি ব্ল্যাক কালারের, এটা প্রিন্ট যখন হবে সাথে এই ব্ল্যাক কালার প্রিন্টটাও চলে আসবে। ম্যাম এই যে লেটার হেড যেটা আপনি ডিজাইন করে আবার হচ্ছে ইনভেলপের ভিতর দিলেন, আপনার যখন প্রিন্ট করা হবে সেটা কি হচ্ছে ইনভেলপের এই খামের মধ্যে লেগে থাকবে নাকি এক্সট্রা পেপার হিসাবে এটা ভিতরে প্রিন্ট হবে? কোথায়? মানে লেটার হেডটা আছে না, লেটার হেড আলাদা, এনভেলপ আলাদা। আমি একটা পেজে দুইটা ডিজাইন করে ফেলছি, এটা টোটালি আলাদা, এটা তো আলাদা একটা জিনিস। এনভেলপ আবার আলাদা, দুইটা আলাদা আলাদা প্রিন্ট হবে। বাট আপনি বাট ইলাস্ট্রেট আপনি যে ইনভেলপের ভিতরে কেন লেটার হেডটা মানে এটা দিলেন কেন? কোথায় এনভেলপের ভিতর লেটার হেড দিলাম সেটা বলেন। মানে এই ডিজাইনটা যে করলেন এটা এই যে এখন তো ইনভেলপের ভিতরেই আছে। মানে এই ডিজাইনটার কথা বলছেন? জি জি জি। আচ্ছা, এটা তো আমি আমার লেটার হেডের সাথে ম্যাচিং রেখে, আমার কোম্পানি কি, আমার কোম্পানি হচ্ছে এইটা, লোগোটার সাথে ম্যাচিং রেখে আমি হচ্ছে লেটার হেডে ডিজাইন করলাম, সেই ডিজাইনটা ম্যাচিং রেখে আমি ইনভেলপে ডিজাইন করেছি। মানে ডিজাইনটা যাতে ম্যাচ থাকে। আপনি অন্য ডিজাইনও করতে পারেন, বাট খুব কম কোম্পানি দেখবেন যে এই ডিজাইনগুলো কি করে আলাদা করে, ডিজাইনগুলো সেম থাকে। বুঝেন নাই? আমি এখনো পুরো ক্লিয়ার না, মানে ইনভেলপ তো সম্পূর্ণ আলাদা না? এটা তো আলাদা একটা পার্ট। আপনি কি আচ্ছা আপনি আচ্ছা, কি ক্লায়েন্ট কি আমার কাছ থেকে এই যে হচ্ছে মানে যখন চাইবে তখন কি শুধু হচ্ছে লেটার হেডটা আলাদা চাইবে নাকি এই দুইটা একসাথেই চাবে? চাইতেই পারে, পুরো তার ব্র্যান্ড যে আইডেন্টি ডিজাইন হয় টোটালটাই চাইতে পারে, যে লোগো থেকে শুরু করে যা যা হয় একটা কোম্পানির জন্য সব আমাকে ডিজাইন করে দাও। তখন আপনি ফার্স্টে যে লোগোটা ডিজাইন করবেন এটাকে স্টেশনারি ডিজাইন বলা হয়, স্টেশনারি ডিজাইন অথবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন। স্টেশনারি ডিজাইনে আসে, এখানে দেখেন কি কি আছে। ফার্স্ট অফ অল তার হচ্ছে লোগো সে ডিজাইন করেছে, লোগো ডিজাইন করার পরে কার্ড ডিজাইন করলো, কার্ডের পরে আছে কি যে লেটার হেড, এনভেলপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, একটা ব্যাগেরও ব্র্যান্ডিং করেছে। দেখেন তো একই রকম ডিজাইন না সব জায়গায়, যে এই ডিজাইনটা দেখেন। এখন আমি চাইলেই ইলাস্ট্রেটর এতটাই অ্যাডভান্স সফটওয়্যার যে এই প্রত্যেকটা ডিজাইন, সবগুলো ডিজাইন একটা ডকুমেন্টেই করতে পারি। বাট যখন প্রেসের লোকেরা প্রিন্ট করবে তারা কিন্তু সব একসাথে কমান্ড দিবে না, বিজনেস কার্ড আলাদা করে তারা সরিয়ে নিয়ে যাবে আলাদা একটা ডকুমেন্ট, এবং আপনাকে বলে দিবে আপনি যখন ক্লায়েন্টকে প্রোভাইড করবেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ডিজাইন। আমি ইলাস্ট্রেটর এখন একটু আগে এখানে লেটার হেড ডিজাইন করেছি, কই গেল আমার লেটার হেডটা, ডিলিট করে দিছি মনে হয়, ধরে নিলাম এটাই আমার লেটার হেড। হ্যাঁ, এই যে একটু আগে ডিজাইন করলাম, তখন আমি কি করব, আলাদা একটা ডকুমেন্ট নেব, কন্ট্রোল এন দিয়ে সেইখানে আমি লেটার হেডটা সরায় নিয়ে যাব, এনভেলপটা আলাদা একটা ডকুমেন্টে সরিয়ে নিয়ে যাব। বাট আপনি কাজের সুবিধার জন্য একটা ডকুমেন্টের মধ্যে সব ডিজাইন করতে পারবেন, এইখানে আপনার স্বাধীনতা আছে। বাট ক্লায়েন্টকে যখন প্রোভাইড করবেন অবশ্যই সিঙ্গেল প্রোভাইড করতে হবে। এখন আমাকে বলেন আপনি, আর হচ্ছে এনভেলপ দুইটি আলাদা আলাদা হচ্ছে ওনাকে দিতে হবে। হ্যাঁ, আলাদা আলাদা দিতে হবে, রাইট। এখন ক্লায়েন্ট আপনার কাছে আলাদাও চাইতে পারে, একসাথেও চাইতে পারে, এটা আসলে ক্লায়েন্টের উপরে ডিপেন্ড করবে। আপনি আমাকে বলেন আপনি কি 31 ব্যাচের? আপনি কোন ব্যাচের? আমি এই ব্যাচেরই ম্যাম। এই আমাদের ব্যাচের। আচ্ছা, 31 ব্যাচের সে কি এখনো আছে? না মনে হয় নাই, ঠিক আছে, সমস্যা নেই। কে বিল দেয়? তো এই যে দেখেন এইখানে আবার ডিজাইনটা কম, এখানে কিন্তু আমাকে পেন্সিল ডিজাইন করতে হবে না,
জাস্ট আপনি ডিজাইন করবেন কি কি, বিজনেস কার্ড, লোগো, আর হচ্ছে এনভেলাপ আর লেটার হেড সে ডিজাইন করেছে 3টে এনভেলাপ। এটা মকআপে বসিয়ে ক্লায়েন্টকে দেখানো। তো এই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কি হবে, বিজনেস কার্ড একটা ডকুমেন্টে যাবে, লেটার হেড একটা ডকুমেন্টে যাবে, সবার নামগুলো ইন্ডিভিজুয়াল থাকবে, যে লেটার হেড ডিজাইন বা যে কোম্পানির জন্য করছেন তাদের নামটা ঠিক রেখে আপনি কি করবেন, প্রোভাইড করবেন। প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা হবে। আর প্রেজেন্টের সময় আপনি সব একসাথে প্রেজেন্ট করেন, যে ক্লায়েন্টকে দেখালেন যে তুমি যদি কোনো সিডির উপরে প্রিন্ট করো এই যে এরকম করে প্রিন্ট করে, বা ব্যাগের প্রিন্ট এমন হবে, মগের উপরে প্রিন্ট এমন হবে, মোবাইলের উপরে, স্ক্রিনে, বা ধরেন ঘড়ি, মানে এক একটা জিনিস রাবার পর্যন্ত দেখিয়ে দিয়েছে যে এরকমটা হতে পারে। আচ্ছা, প্রেজেন্ট দিয়ে আসি, চলেন। আপনি তো এখানে ডিজাইন করলেন, এটা তো উপরের পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। তো এইটা হচ্ছে আমার ফাইল, সরাসরি ক্লায়েন্টকে দিলে সে প্রেসে নিয়ে যাবে। বাট মকআপ করে আপনাকে দেখানোর সময় কি করবেন, ফ্রন্ট পার্টটা নিয়ে আসবেন, ফ্রন্ট পার্টে বসাবেন। ব্যাক পার্টে যদি কোনো, যেমন এই যে এটাতে ব্যাক পার্ট দেখা যাচ্ছে, ব্যাক পার্ট বসিয়ে দিল। আর এই যে কালারটা, তার মানে হচ্ছে এর কাগজের এই ভিতরের কালারটা কি হবে, এই কালারটা হবে। তখন আপনি এই যে ডিজাইনটা করেছেন এটাকে আরেকটা কপি করতে হবে, কপি করে দিয়ে এইসব ডিজাইন কিচ্ছু থাকবে না ডিজাইন, জাস্ট এই পেজটাকে নিয়ে যাবেন, মানে এইটা আলাদা এইটা আলাদা, আর বাকি সব ডিলিট করে দেন। তখন কি হবে যে এই দুইটা কালার একই কালার দিয়ে দিলেন আপনি, কালার দিয়ে জাস্ট মকআপের সময় একটু বসাবেন, মকআপ করে যে এটার ইনারটা এমন হবে। ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকটা জিনিসেরই সেম, এই যে এটারও দেখেন, এটার আবার ব্যাক সাইডেও ডিজাইন রেখেছে। এরপরে এই তো এটা ফ্রন্ট প্যাট একই। আচ্ছা, প্রেজেন্টে দিয়ে আসি তাহলে আমরা।